শিশুদের একটা কমন শারীরিক সমস্যা নিয়ে আজ কথা বলবো, যেটা পায়ের সমস্যা। মানে এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখবেন কিছু বাচ্চা আছে পাটা এভাবে দাঁড়ালে এরকম বাঁকা হয়ে যায়, আবার কিছু বাচ্চা আছে এভাবে লেগে যায়। এই যে একটা হলো বি এর মতো শেপ, আরেকটা হলো এ এর মতো শেপ। হ্যাঁ, এ এর মতো শেপ, মানে ভিটাকে যদি ইংরেজি ভিটাকে যদি উল্টায় রাখেন এইভাবে এরকম একটা শেপ চলে আসে, ওইটাকে বলে ব্যারাস আর ভালগাস। আজ আমরা শিশুদের এই কমন একটা সমস্যা ব্যারাস এবং ভালগাস ডিফর্মিটি ইন চিলড্রেন, এটা নিয়ে আজকে কথা বলবো। দেখবেন ব্যারাস ডিফর্মিটিটা বো লেগস বাইরের দিকে বেঁকে যায়, এই যে বাইরের দিকে এভাবে বেঁকে যাচ্ছে। শিশু হাঁটার সময় দুই পায়ের যে হাঁটুটা আছে দেখবেন, এই যে হাঁটুটা, যদি এটাকে আমি হাঁটু বলি তাহলে হাঁটুটা এরকম সমান থাকবে না, দেখবেন যে হাঁটুটা একটু দূরে সরে যাচ্ছে, পায়ের নিচের অংশ বাইরের দিকে বাঁকা দেখায়। হ্যাঁ, নিচের অংশটা বাইরের দিকে বাঁকা দেখায় এবং দাঁড়ালে পায়ের মাঝে একটা বি আকৃতির ফাঁকা দেখা যায়, পায়ের মাঝে একটা বি আকৃতির এরকম একটা বি আকৃতির ফাঁকা দেখা যায়। দেখেছি যে এটা হিপ, এটা পা, মাঝখানে এরকম ফাঁকা, এরকম ফাঁকা দেখা যায়। হ্যাঁ, এটি সাধারণত 1 থেকে 2 বছর পর্যন্ত কিছুটা স্বাভাবিক আমরা বোয়িং থাকলেও যদি বয়স বাড়ার পরপরও যদি এটা দেখা যায় তাহলে কিন্তু এটা ডিফর্মিটি। আমরা জানবো এটা কি কারণে হয়। আর ভালগাস ডিফর্মিটি যেটা নক নি বলি আমরা, ভিতরের দিকে বেঁকে যায়, যে এরকম ভিতরের দিকে বেঁকে যায় এরকম। হ্যাঁ, আর দুই হাঁটু একসাথে লেগে যাচ্ছে, দুই হাঁটু একসাথে এভাবে লেগে যায়, পায়ের নিচের অংশ বাইরের দিকে ভিতরের দিকে ঢুকে থাকে, দাঁড়ালে পায়ের মাঝে একটা এ আকৃতি দেখা যায়। হ্যাঁ, এ আকৃতি দেখা যায়, হাঁটু লেগে যায়, পায়ের পাতা দূরে থাকে। 3 থেকে 6 বছর পর্যন্ত অনেক সময় ভালগাসটাকে আমরা স্বাভাবিক ধরে থাকি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে 7 বছরের পরেও যদি এটা থেকে যায় তাহলে সেটা একটা ডিফর্মিটি। সহজ পার্থক্যটা বলি দিক থেকে, ব্যারাস হলো পা বাইরের দিকে বাঁকা থাকবে, পা বাইরের দিকে, আর ভালগাস হলো পা ভিতরের দিকে থাকবে, এই যে ভিতরের দিকে বাঁকা থাকবে। আকৃতি হলো এটা ভি শেপ, ব্যারাসের আকৃতি ভি শেপ আর ভালগাসের আকৃতি এ শেপের থাকবে। হাঁটাটা হবে ওয়েডিং গেট হতে পারে। হ্যাঁ, হাঁটাটা কেমন জানি একটু এইভাবে হাঁটবে। আর ওদের হাঁটাটা হলো হাঁটু ঘষা খাবে, বারে ঘষা খেতে থাকবে, একটার সাথে আরেকটা এইভাবে ঘষা খেতে থাকবে। হ্যাঁ, হাঁটুর বাইরের দিকে ব্যথা হবে, বলবে যে হাঁটুতে ব্যথা, কারণ হাঁটুটা তো মানে ওর পুরো শরীরের ভরটা হাঁটুতে গিয়ে লাগতেছে বাচ্চাটার। আর এখানে হলো হাঁটু ভিতরের দিকে চাপ দিবে, তখন তার ব্যথা হবে। 1 থেকে 2 বছর পর্যন্ত ব্যারাসটা অনেক সময় স্বাভাবিক হয়ে যায়, পরবর্তীতে ঠিক হয়ে যায় যদি ভিটামিন ডিটা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে, সূর্যের আলোটা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে। কিন্তু ভালগাসটা অনেক সময় 3 থেকে 6 বছর পর্যন্ত অনেকে স্বাভাবিক বলে, কিন্তু তারপরে গিয়ে এটা ডিফর্মিটি হতে পারে। এটা কেন হয়? সবচেয়ে বড় কারণ হলো রিকেটস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। জন্মের পরে আমরা শিশুটাকে কি করি, সূর্যের আলো যেন না লাগে, কালো যেন না হয়ে যায় ত্বকটা, এত সুন্দর শিশু ত্বক কালো হয়ে যাবে। ঠিকভাবে আমাদের ন্যাচারালি, আমাদের ঐতিহ্যগতভাবে যেভাবে আমরা বাচ্চাটাকে করি, তেল দিয়ে রোদে রেখে দেই, এই ধরনের কাজগুলো করি না। ভারী পর্দা ব্যবহার করি, এসির ভিতরে রাখি, রোদ লাগাতে দেই না। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে এই সমস্যাটা কমন হচ্ছে, একদম ধনী পরিবার থেকে শুরু করে একদম বস্তি লেভেলের ও এই ধরনের কন্ডিশনটা খুব কমন দেখা যাচ্ছে এখন। বিশেষ করে দেখা যাচ্ছে খুব বেশি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যারা রিচ, ওই ধরনের পরিবারে এটা বেশি দেখা যাচ্ছে। মাসেল ইমব্যালেন্সে মাসেলগুলো দুর্বল থাকে, অনেক সময় লিগামেন্টগুলো লেক্সিটি থাকে, জেনেটিক কিছু ফ্যাক্টর থাকতে পারে, হয়তো বা অবিসিটি একটা বড় একটা কারণ হতে পারে, লোডটা তার নিতে পারে না। আর্লি ওয়াকিং, অনেক আগেই দেখা গেছে যে আমরা 6-7 মাসেই বাচ্চাটাকে কী করি, আমরা ওয়াকার দিয়ে দিই। ওয়াকার দিয়ে দেওয়ার ফলে যেটা হয়, সবচেয়ে বড় একটা ভুল হয়, প্যারেন্টসরা দ্রুত হাঁটায় ফেলতে চায়, মানে কুলে নিতে আমরা চাই না। এখন কত দ্রুত হাঁটবে, আর কুলে নিতে ভালো লাগে না, হ্যাঁ, হাত ব্যথা করে। হ্যাঁ, তো এই একটা কাজ। কিছু বাচ্চা আছে নিউরোলজিক্যাল বা অর্থোপেডিক্স কিছু কন্ডিশন থাকতে পারে। হ্যাঁ, কিছু বাচ্চার আবার রেয়ার একটা কন্ডিশন থাকতে পারে, যেটাকে আমরা বলি ব্রাউন ডিজিজ, এটা থাকতে পারে। যাই হোক, অকুপেশনাল থেরাপিতে একজন প্যারেন্টস বাসায় শিশুর সাথে যদি দেখেন যে ব্যারাস ডিফর্মিটি হচ্ছে বা ভালগাস ডিফর্মিটি হচ্ছে, প্রথমে তো আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, গিয়ে
অর্থোপেডিক যে ডক্টরের কাছে গিয়ে একটা এক্সরে করবেন, এক্সরে করে দেখবেন যদি ওইটা থাকে অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং ওনাদের কাছ থেকে থেরাপির গাইডলাইন নিয়ে বাসায় কাজ করবেন। প্রাথমিকভাবে যেটা বলবো আমি, অবশ্যই রোদ লাগাতে হবে, প্রচুর রোদ লাগাতে হবে। শিশুটাকে ভিটামিন ডি যখন থাকে তখন রোদগুলা লাগাতে হবে। স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, হিপ জয়েন্টের প্রচুর, লোয়ার লিম্বের ট্রাঙ্ক স্টেবিলিটিটা ঠিক করতে হবে, কারণ গাছের গোড়া হলো আমাদের ট্রাঙ্ক, মানে কোমর হলো মেইন শক্তির উৎস। যতই আপনি হাত শক্তিশালী করেন শক্তিশালী হবে না, কোমর হলো এটার মেইন শক্তির উৎস। আমাদের শক্তির উৎসটাই হলো কোমর। এখান থেকে আমাদের শক্তিটা লোয়ার লিম্বে ট্রান্সফার হবে পায়ের দিকে এবং কিছু আপার লিম্বে ট্রান্সফার হবে হাতের দিকে। ঠিক আছে, ব্রিজিং এক্সারসাইজ করবেন। ব্রিজিং মানে কি, যে শুয়ে থেকে পাটাকে এইভাবে দিয়ে, হ্যাঁ, আপনি যদি এইভাবে শুন, চোখটা উপরের দিকে দিয়ে এভাবে চিত হয়ে যে সুপাইন পজিশনে শুয়ে পা দুটাকে ব্যান্ড করে কোমরটাকে এবার উঁচু করেন, নিচে করেন, উঁচু করেন, নিচে করেন। হ্যাঁ, এই ধরনের কাজগুলা যেটাকে বলি আমরা ব্রিজ এক্সারসাইজ বলি, বাটারফ্লাই স্ট্রেচিং বলি। পাটাকে এভাবে বাটারফ্লাইয়ের মতো ওঠানামা করাই। হ্যাঁ, বাইসাইকেল অনেকে বাইসাইকেল ক্রাঞ্চ বলে। এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। শিশুটাকে সুন্দরভাবে গেইট শেখাতে হবে, একটা লম্বা দাগের উপর দিয়ে। হ্যাঁ, প্রথম দিকে আস্তে 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 করে তাকে হাঁটার গেট সাইকেলটা শেখাতে হবে, যেটাকে বলি হাঁটার ম্যানার। হ্যাঁ, হাঁটার ম্যানারটা খুব ইম্পর্টেন্ট। স্টেপিং শেখাতে হবে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠানামা, স্কোয়াট প্র্যাকটিস করতে হবে, উঠবস প্র্যাকটিস করতে হবে। এইভাবে আস্তে আস্তে তার ডিফর্মিটিগুলো কমে যাবে। এবং বালগাস যে বাচ্চাদের, তাদের জন্য এই ধরনের কিছু কাজ আপনার করতে হবে, বিশেষ করে স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। এবং আস্তে আস্তে তার গেট সাইকেলটা ঠিক করতে হবে, সিট ডাউন, সিট আপ, হ্যাঁ, হিল ওয়াকিং, হ্যাঁ, এই যে তারপরে হাফ নীল পজিশন, তারপরে স্কোয়াড পজিশন, যেটাকে টয়লেট সিটিং পজিশন বলি আমরা লো কমোডে, হ্যাঁ, পার্স সিটিং। এই ধরনের জিনিসগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো। ব্যালেন্স বোর্ড যদি থাকে বা নরম বালিশের উপরে বাচ্চাটাকে দাঁড়ায় দিয়ে ব্যালেন্স ঠিক করা। হ্যাঁ, কিছু কিছু বাচ্চার দেখা গেছে যে ফ্ল্যাট ফিট থাকে, সেক্ষেত্রে জুতা অবশ্যই আপনারা জুতার ব্যবস্থা করে নেবেন। আপনারা জুতার জন্য আপনারা আপনাদের বিভাগীয় শহরে যে হসপিটালগুলো আছে, হসপিটালে যে অর্থোপেডিক্স যে ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে কালেক্ট করতে পারেন, অথবা অর্থোসিস অ্যান্ড প্রস্থোসিস একটা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আপনারা জুতোগুলো কালেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইয়াগুলো। তবে যেটা বলবো আমি, যে সবচেয়ে বেশি ব্যারাস এবং বালগাসের জন্য উপকারী হলো বাচ্চাদের প্রচুর আউটডোর অ্যাক্টিভিটি, যেমন সাইকেলিং, সুইমিং, হ্যাঁ, কিকিং, ফুটবল খেলা, হ্যাঁ, এই ধরনের খেলাগুলো, স্কোয়াচিং, হ্যাঁ, এই ধরনের খেলাগুলো। তো আপনার নিকটস্থ যেখানেই আপনি চিলড্রেন্স প্লে গ্রাউন্ড আছে, মানে যেখানে এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা হয়, শুধু প্লে না, মানে আমি ঘোড়ার উপর বসে থাকলাম, ঘোড়াটা ঘুরলো, এটা হবে না। আপনাকে অকুপেশনাল থেরাপি বেস, ফিজিওথেরাপি বেস যে প্লে গ্রাউন্ডগুলো আছে, হ্যাঁ, চাইলে আপনি কিডসল্যান্ডে আসতে পারেন, আমাদের কিডস জিম আছে, সেখানে আপনার বাচ্চাটা একটা নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করতে পারবে। এই ধরনের, অথবা একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনি অবশ্যই জেনে নেবেন কী কী জিনিস আপনার বাচ্চার জন্য করা যাবে। ব্যারাস হলে আর বালগাস হলে কী কী কাজ করা যাবে, কী কী কাজ করা যাবে না। ব্যারাস এক ধরনের জিনিস আর বালগাস আরেক ধরনের জিনিস। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো কখন আপনি থেরাপিস্টের শরণাপন্ন হবেন, যখনই আপনি দেখবেন আপনার শিশুটার মধ্যে এই সমস্যাটা চলে আসতেছে এবং তার পাটা কেমন যেন এরকম বাঁকা হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে, তখনই অতি দ্রুত দেরি না করে একটা এক্সরে করুন। এক্সরে করে আপনার নিকটস্থ একজন চাইল্ড অকুপেশনাল থেরাপিস্ট বা পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন। বাবা মায়ের জন্য বলবো রেগুলার এই এক্সারসাইজগুলো করুন, আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখুন, এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, এবং জুতা যদি প্রয়োজন হয় তাহলে জুতা বানিয়ে নিতে হবে, এবং অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে একটা অ্যাসেসমেন্ট করে তার জন্য বাসায় হোম প্রোগ্রাম নিয়ে বাড়িতে এই কাজগুলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।